স্থানীয় মানুষ যদি কর্মসংস্থান না পায়, গোটা ভারতবর্ষ জুড়ে কর্মসংস্থানের আকাল চলছে, চাকরিচ্যুতি চলছে। ঠাকরে ব্রাদার্স এক হয়ে যাওয়ার পর থেকে সেই কর্মীরা একদম চনমনে হয়ে উঠেছে। বালাসাহেব ঠাকরে এমন এমন মন্তব্য করেছেন যে মন্তব্যগুলো এই মুহূর্তে বলার নয়, কিন্তু ভয়ঙ্কর অ্যাগ্রেসিভ এবং হচ্ছে আজকের সময় দাঁড়িয়ে ডেফিনেটলি বলা যায় হেড স্পিচ। ভারতবর্ষে এই যে নৃতাত্ত্বিক গঠন, লিঙ্গুইস্টিক বিষয়, জাতিসত্তা, এই প্রশ্নটা খুব সরলরৈখিক নয়। এর মধ্যে এতগুলো মাত্রা রয়েছে, সেটা কখনো একক মাত্রা নয়। বালাসাহেব বলেছিলেন একটা কথা যে হ্যাঁ, হতে পারে মহারাষ্ট্রে এসে কেউ কাজ করতেই পারে, বা তাদেরকে অ্যাকোমোডেট করার জন্য তাহলে সেন্ট্রাল বাড়তি ফান্ড দিক। চার্লি চ্যাপলিনকে জিজ্ঞাসা করেছিল আপনি কোন দেশের, বলে আমি বিশ্বের। বলে আপনি তো ব্রিটিশ, বলে বাই বার্থ, জন্মগতভাবে। আচ্ছা, আপনারা কখনো পাপুয়া নিউগিনি দেশটার নাম শুনেছেন? তো নিশ্চয়ই শুনেছেন। অতি ক্ষুদ্র একটি দেশ। জানেন তো পৃথিবীতে সবচেয়ে বেশি ভাষা ওই দেশে। কতগুলো প্রজাতি রয়েছে, কত ট্রাইব রয়েছে, বিভিন্ন রকম মানুষ সেখানে রয়েছেন, কালো মানুষ, সাদা মানুষ, বাদামি মানুষ, হলুদ মানুষ, কত ধরনের মানুষ রয়েছে। কিন্তু কোনোদিন শুনেছেন যে পাপুয়া নিউগিনিতে ভাষা নিয়ে সংঘর্ষ, জাতিগত সংঘর্ষ, সেগুলো আবার হচ্ছে নাইজেরিয়া, তানজানিয়া, আফ্রিকান বিভিন্ন দেশগুলোতে গোষ্ঠী সংঘর্ষ, ধর্ম নিয়ে সংঘর্ষ একেবারে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেওয়া হচ্ছে। পাপুয়া নিউগিনির পর সবচেয়ে বড় হচ্ছে মানে ভাষার বৈচিত্র্য হচ্ছে ভারতবর্ষে। লিঙ্গুইস্টিক কমিশন অফ ইন্ডিয়া যেটাকে রয়েছে ভারত সরকারের, তাদের বক্তব্য অনুযায়ী 2011 সেন্সাস অনুযায়ী সেখানে ভারতবর্ষের 780টি ভাষা তারা সন্ধান পেয়েছে। যদিও সেন্সাস যে যারা করেন আর কি, তাদের 2011 অনুযায়ী সেখানে অনেকগুলো ভাষার কথা বলা হয়েছে, আরও বেশি, এবং 19,800 মতো ডায়ালেক্টস আছে, মানে বলার ধরন। বাংলাই হয়তো বলছে, এই যেমন বাংলাদেশে বলে না কি করতাসো, যাইতাসো, এই খাইতাসি, এই একটু বাদে জামু। আবার মুর্শিদাবাদে গিয়ে দেখবেন জফলা দিয়ে কথা বলা, হ্যাঁ কী করা বটে, হ্যাঁ এরকম আছে। খুলনাতে আছে, ওখানেও একটু জফলার টান আছে, খুলনা এইভাবে কথা বলে, ওরা জফলা দেয়। এগুলোকে বলা হয় ডায়ালেক্ট। অনেকে গুলিয়ে ফেলেন, কি অনেকে বলেন না কি যে ভাষায় কথা বলে। আসলে পশ্চিমা যে এডুকেশন পদ্ধতি, যা আমরা স্বাধীন ভারতবর্ষের অনেক আগেই অ্যাডপ্ট করেছি, তাদের ক্ষেত্রে এই ধরনের বোধ বা বিভ্রান্তি হওয়ার সম্ভাবনা কম। সেখানে অনেক বেশি ওই ভাষার বৈচিত্র্য নেই। সে ব্রিটেন হোক, আমেরিকা হোক, সেখানে হচ্ছে আমেরিকাতে তো রেড ইন্ডিয়ান খুঁজেই পাবেন না আপনি, বা অন্যান্য অনেকগুলো দেশ আছে ইস্ট ইউরোপের দেশগুলোতে বরঞ্চ অনেক বেশি বৈচিত্র্য। রোমানিয়া, হাঙ্গেরি, তারা কিন্তু এই ভাষার বা হচ্ছে বিভিন্ন জাতিগোষ্ঠীর ভাষাকে তারাও খুব প্রিজার্ভ করেছে। নিউজিল্যান্ডের কথা বলবো। এইসব কথাগুলো বলার একটাই উদ্দেশ্য, ভারতবর্ষে 2011 সেন্সাস অনুযায়ী সবচেয়ে বেশি মানুষ হিন্দিতে কথা বলেন জনসংখ্যার অনুপাতে, 2011 সেন্সাস অনুযায়ী। তো 2021 সেন্সাস রিপোর্ট বেরোবার কথা ছিল, কিন্তু সেটা করোনার কারণে নাকি বেরোনি। এই 1 অগাস্ট থেকে চালু হবে, তারপর বেরোবে। এতদিন ধরে এই নিয়ে করোনার অজুহাত দেওয়া হলো, অথচ 2014 সালে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসেছে। ফলে সেন্সাস প্রক্রিয়াটাকে অনেক ত্বরান্বিত করা যেতেই পারত। 21-এর পর 22 সালে ওটাকে প্রকাশিত হতে পারত 1 বছর, কিন্তু না, এই শুরু হলো। 1 অগাস্ট থেকে শুরু হবে। আপনারাও প্রস্তুত হয়েছি, আপনারাও হবেন। বিভিন্ন রকম ফর্ম ফিল আপ করতে হবে, বা আসবেন তারা জিজ্ঞাসা করবেন, যা যা তথ্য আছে জানাবেন। 43.76% মানুষ 2011 সেন্সাস অনুযায়ী হিন্দিতে কথা বলেন, অর্থাৎ দেশের সর্ববৃহৎ জনগোষ্ঠী, তাদের ভাষা হিন্দি। তার পরে পরে বাংলা আছে, মারাঠি আছে,
এছাড়া দ্রবিড়িয়ান যে ভাষাগোষ্ঠী যেগুলো রয়েছে সেইগুলোর মধ্যে তামিল, তেলেগু, মালায়ালাম রয়েছে, কন্নড় রয়েছে। মূলত এই চারটে সেখানে ডমিনেটিং ভাষা, এবং মোট 22টা ভাষা সাংবিধানিক স্বীকৃতি আছে। হিন্দিরও আছে, সাঁওতালি ভাষার আছে, বাংলা ভাষার আছে, অ্যাসামিজ ভাষার আছে। মোট 22টা ভাষা শিডিউল করা কনস্টিটিউশনালি। সেগুলো হচ্ছে ভারতবর্ষের সবটাই রাষ্ট্রভাষা, হিন্দি নয়, সবটাই রাষ্ট্রভাষা। এই বোধ বুদ্ধির অভাবে অনেক ক্ষেত্রেই হয়। অনেকে আছেন উত্তর ভারতে, তারা বিশ্বাসই করতে পারেন না ভারতবর্ষে 780টা ভাষা থাকতেই পারে এই হিন্দির প্রাবল্যে, এবং তাদের অন্য কোনো ভাষা শেখারও দরকার নেই। মিনিমাম দুটো ল্যাঙ্গুয়েজ, যেটা তামিলনাড়ু অনেক লড়াই যুদ্ধ করতে হয়েছে 60-এর দশক থেকে। আমি আগের অনেকগুলো ভিডিওতে এই প্রসঙ্গ টেনেছি, তাই বিস্তারিতভাবে আর ওগুলো বলবো না। যা জানতে হবে তারা নিশ্চয়ই আপনারা প্লেলিস্টে যাবেন, সেখানে গেলে দেখতে পাবেন যে সেখানে এই বিষয়গুলোকে নিয়ে কেন তামিলনাড়ুতে এই দ্বিভাষার নীতি নিয়ে তারা এতটা উদ্গ্রীব। যদিও তামিলনাড়ুতে এখন 3টি ভাষা নিয়ে জোরদার ডিবেট চলছে, ন্যাশনাল টেলিভিশন চ্যানেল থেকে শুরু করে সর্বত্র। কেউ কেউ বলছেন, যেমন পবন কল্যাণ, যিনি অন্ধ্রপ্রদেশে তার যে জনশক্তি পার্টি, তিনি বলেছেন যে ইংরেজিতে তো অবশ্যই, ইংরেজি গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। সাউথ ইন্ডিয়ার 5টা রাজ্য ইংরেজিকে তারা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ বলে। এগুলো অনেক দিন ধরে বলছে। হঠাৎ ফস করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন এমন একটা দিন আসবে যেখানে ইংরেজি শেখার জন্য মানুষকে লজ্জা পেতে হবে। ভাবুন একবার, তার ছেলে জয় শাহ দুর্দান্ত ইংরেজি বলেন। গুজরাটে এটা ঠিক কথা, গুজরাটে হচ্ছে গুজরাটি ভেরি ডমিনেটিং। গুজরাট নিজেদের মধ্যে গুজরাটিতেই তারা কথা বলেন, তাদের মধ্যে হীনমন্যতা কখনোই কাজ করে না। তার কারণ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ জাতি, ফলে তার মধ্যে হীনমন্যতা কাজ করে না, এবং তারা গুজরাটি অত্যন্ত নিজেদের মধ্যে বলার মধ্যে কোনো রকম তাদের দ্বিধাদ্বন্দ্ব কাজ করে না। কিন্তু সেই গুজরাটের অনেক মানুষ বা অনেকেই দলবদ্ধ হয়ে যাচ্ছেন মহারাষ্ট্রে। যখন এই পরিস্থিতি তৈরি হয়েছে, মহারাষ্ট্রে একটা সাংঘর্ষিক রূপ প্রায় নিয়ে নিয়েছে। এর নানাবিধ কারণ আছে। নানাবিধ কারণ হচ্ছে, মহারাষ্ট্রে যারা ভূমি সন্তান, মারাঠি ভাষায় কথা বলেন, বা মারাঠি ভাষায় ওখানে অনেক মারাঠি মিডিয়ামও আছে। বাংলার মতো অনেক জায়গায় এরকম অবস্থা, পুনা বলুন, সোলাপুর, কোলাপুর, নাগপুর, সব জায়গাতে মারাঠি মিডিয়ামের একটু ভগ্নদশা চলছে। একদিকে সেখানে সেই রকম পরিস্থিতি রয়েছে, অন্যদিকে মুম্বাই শহরে কেউ কথাই বলেন না বলতে গেলে, আসলে খুঁজে পাওয়া যায় না, বা নিজেদের মধ্যেও কথা বলছে, ব্যস্ততম শহরে সেটা নজরে আসে না। এবং এই সমস্ত সাথে রয়েছে হচ্ছে স্থানীয় মানুষ যদি কর্মসংস্থান না পায়। গোটা ভারতবর্ষ জুড়ে কর্মসংস্থানের আকাল চলছে, চাকরিচ্যুতি চলছে। বলার সময় একটু বেশি পশ্চিমবঙ্গ নিয়ে বলতেই হয়, তার কারণ হচ্ছে এটা আমাদের রেওয়াজ এবং রীতি। একটু বাংলারকে একটু অকারণে তথ্য ছাড়াই যদি একটু খাটো করা যায়, এ সুযোগ কেই বা ছাড়ে। এটা একটা রীতি বা পরম্পরা হয়ে গেছে, যদিও এর পরিবর্তন খুব দ্রুতই আসতে চলেছে, সেটা নিশ্চিত করে বলা যায়। কেন এই কথাটা বলছি, ভবিষ্যতে আরও বিস্তৃত ভিডিও দিতে থাকবো, তখন আরও আপনারা জানতে পারবেন। আপনারাও অনেকে অনুভব করতে পারছেন, এবং ভবিষ্যতে আরও পারবেন, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু মহারাষ্ট্রে এই নিয়ে একটা যেমন তাদের ভেতর ক্ষোভ আছে, একটা কষ্টবেদনা কাজ করছে, এবং যার একটা উদ্গীরণ ঘটছে হচ্ছে উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরে। ঠাকরে ব্রাদার্স বলা হচ্ছে। ঠাকরে ব্রাদার্স এক হয়ে যাওয়ার পর থেকে সেই কর্মীরা একদম চনমনে হয়ে উঠেছে। 2005 সালে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা তৈরি করেছিলেন রাজ ঠাকরে। তার কারণ তার অনেক আগেই বুঝতে পেরে গেছিলেন যে বালাসাহেব ঠাকরে যতই ভাতুষপুত্র শ্রীকান্ত ঠাকরে, কারণ রাজ ঠাকরের বাবা একজন বিখ্যাত মিউজিক ডিরেক্টর, মারাঠি সিনেমার একজন প্রথিতযশা মিউজিক ডিরেক্টর, তার ছেলে হচ্ছে রাজ ঠাকরে, যে একেবারে ছায়ার মতো অনুসরণ করতে হচ্ছে তার কাকা বালাসাহেব ঠাকরেকে। কিন্তু উদ্ধব ঠাকরে হচ্ছে নিজের সন্তান। উদ্ধব ঠাকরে তিনি উত্তরাধিকার হিসাবে তৈরি করেছিলেন, যদিও উদ্ধব ঠাকরের খুব একটা নিজের ইচ্ছা ছিল না, এটাও আমি আগে বলেছি। এবং রাজ ঠাকরে ভেবেছিলেন, কিন্তু উদ্ধব ঠাকরে মূলত তার স্ত্রীর কিছুটা অনুপ্রেরণা বলা যেতে পারে, বা তার ইচ্ছায় তিনি মুখ্যমন্ত্রিত্ব নিয়েছিলেন। তিনি দুর্দান্ত একজন হচ্ছেন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ছিলেন, একটু ক্রিয়েটিভ মানুষ,
রাজনীতি বৃত্তে আসতে চাননি, কিন্তু তিনি এসে যাওয়ার পর স্বাভাবিকভাবে একটা সম্পর্কে চিড় ধরে, যে কারণে রাজ ঠাকরে 2005 সালে তিনি হয়ে গেলেন হচ্ছে এমএনএস তৈরি করলেন এবং প্রথম নির্বাচনে 14টা আসন পেয়েছিলেন বিধানসভায়। তারপর আস্তে আস্তে তার সমস্ত ক্যারিশমা উধাও হয়ে গেল এবং তিনি বিজেপিকে অনেক শক্তি সরবরাহ করলেন, অক্সিজেন দিলেন, ব্লাড সরবরাহ করলেন, কিন্তু নিজে হয়ে গেলেন বিবর্ণ, শুকনো জড়াপাতার মতো। তারপর দুজন এক হয়েছেন, ব্যাস। সেদিনে যারা একদম তরুণ তরুণী, এই 16, 18, 19, 20 বছর বয়সী যারা ছেলেমেয়েরা ছিল, যারা রাজ ঠাকরের চরম ভক্ত, বা তাদের সকলেই পরিবারের একটা, বালাসাহেব ঠাকরে তো একটা ফেনোমেনা বলা যেতে পারে, তারা আজকে কিন্তু অনেকটা এজ হলেও তাদের কিন্তু এখনও জোশ কমেনি। যেই ঠাকরে ব্রাদার্স এক হয়েছে, এই দেখুন ছবিটা, এই যে ভদ্রমহিলা তিনি সামলাচ্ছেন এবং পাশে যারা পেছনে রয়েছেন 2005 সালে এরা নিতান্তই নাবালক ছিল, তখন থেকেই হচ্ছে লাঠি, ইট, পাটকেল দিয়ে এরকম শায়েস্তা করতে শুরু করেছিল। এই ঘটনাটি হচ্ছে এরকম অনেক জায়গাতেই হচ্ছে। মুম্বাইতে মূলত সেখানে টোটো চলে না মুম্বাই শহরে, এবং অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো এখানে ট্যাক্সিও পর্যন্ত অ্যালাউ করা হয় না। তথাপি গোটা মুম্বাই থেকে নবী মুম্বাই ছাড়িয়ে একেবারে থানে অবধি যদি এইদিকে ধরেন, তাহলে সমগ্র জায়গাতে ট্যাক্সি, তারপর হচ্ছে অটো, ফুটপাতের দোকান প্রায় হচ্ছে মূলত উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ হিন্দিভাষীদের দখলে, যেটা নিয়ে বালাসাহেব ঠাকরে এমন এমন মন্তব্য করেছেন যে মন্তব্যগুলো এই মুহূর্তে বলার নয়, কিন্তু ভয়ঙ্কর অ্যাগ্রেসিভ এবং হচ্ছে আজকের সময় দাঁড়িয়ে ডেফিনেটলি বলা যায় হেড স্পিচ, এবং তাতে একটা পরিস্থিতি খুব উন্মত্ততা তৈরি হয়েছিল। এবং যে কারণে অমিতাভ বচ্চনের সাথে একবার বিরাট ঝামেলা হয়, তার কারণ অমিতাভ বচ্চন যেহেতু উত্তরপ্রদেশে এলাহাবাদ থেকে মুম্বাইতে তিনি সাফল্য পেয়েছিলেন, এবং এমনই পরিস্থিতি তৈরি হয়েছিল যে জয়া ভাদুরীকে, জয়া বচ্চন যিনি, তাকে আসরে অবতীর্ণ হতে হয়েছিল। এবং জয়া বচ্চন তিনি বলেছিলেন, তার সাপেক্ষে বলতে গিয়ে সে আরেক বিপদ। জয়া বচ্চন এমনিতে তার বাবা তরুণ ভাদুরী হচ্ছে নাগপুরের মানুষ, অর্থাৎ মহারাষ্ট্রের, এবং পরের দিকে তিনি ভূপালে শিফট করেন। নাগপুর টাইমস পত্রিকার তিনি একজন দুর্ধর্ষ সাংবাদিক ছিলেন, সাহিত্য করতেন অবশ্য বাংলাতে, অভিশপ্ত চম্বল, আপনারা শুনেছেন সেই কথা। তো জয়া ভাদুরী নেমে কিছুটা সামাল দিতে পেরেছিলেন, বাধ্য হয়ে অমিতাভ বচ্চনকে ক্ষমা স্বীকার করতে হয়েছিল, তাতেও কাজ হয়নি। এইরকমই একটা অগ্নিগর্ভ পরিস্থিতি ছিল। এই ঘটনাটাও তাই হয়তো গিয়ে বলেছে, সে হয়তো হিন্দিতে দোকানের মালিক জানতে চেয়েছে, সে বলেছে আমি মারাঠি জানি না, বলতেও পারবো না। তখন বলছে কেউ নেই, কেসা কা ঠিক নেই আহে, এই হচ্ছে মারাঠিতে বলবে না, দীর্ঘদিন ধরে এখানে কামাচ্ছ, এখানে খাচ্ছ, এখান থেকে করছো, টাকা পাঠাচ্ছ, মারাঠি কেন বলবে না? এই কথা সেই কথা, ধামাধাম মার। এখন এইটা বিভিন্ন জায়গায় হচ্ছে। এই ঘটনাটা নিয়ে প্রচুর ভাইরাল হয়েছে, একেবারে মার যাকে বলে, এবং বাধ্য হয়ে তারপর ক্ষমা চাইতে হয়। যদিও পরে এসে একজনকে গ্রেপ্তার করেছে, তাতে আবার এমএনএসের গোসা, তার কারণ হচ্ছে গ্রেপ্তারি হবেই, এটাতে হচ্ছে ব্যবসা বাণিজ্যের কাজে বাধা দেওয়া। কিন্তু এটা মোমেন্টাম পাচ্ছে, যেহেতু ক্ষমতায় এখন বিজেপি রয়েছে সেখানে, তাই বিজেপি মানে একটা ট্যাগ লাগানো আছে না, পশ্চিমবঙ্গে যেটা আছে, বিজেপি নেতারা অনেক চেষ্টা করছেন এই ট্যাগটাকে মোছার জন্য। এই যেমন এখন আর জয় শ্রীরামের থেকে মোদিজি যে এসছেন, সেখানে আমন্ত্রণপত্রে লেখা আছে জয় মা দুর্গা, জয় মা কালী। 11 বছর আগে করলে হয়তো একটু বিরাট সুবিধা হতো, কিন্তু এখন বলছেন এগুলো হচ্ছে লোকাল সেন্টিমেন্ট। এর সাথে যে একটা নৃতত্ব রয়েছে, সেটা হচ্ছে পরিণত রাজনীতিবিদ ভাবা, এই সমস্ত রাজনীতিকদের কে বোঝাবে? এ বোঝানো খুব দুষ্কর। তার কারণ ভারতবর্ষে এই যে নৃতাত্ত্বিক গঠন, লিঙ্গুইস্টিক বিষয়, জাতিসত্তা, এই প্রশ্নটা খুব সরল রৈখিক নয়। এর মধ্যে এতগুলো মাত্রা রয়েছে, সেটা কখনো একক মাত্রা নয়, এটা বহুমাত্রিক। এই বহুমাত্রিকতাটা তো বোঝার বিষয় রয়েছে, কিন্তু কে কী বুঝবে? মানুষের অত সময় কোথায়? এমনি মুম্বাই হচ্ছে আরও বেশি ফাস্ট একটি সিটি, সেখানে প্রতি ঘন্টায় ঘন্টায় কে কত রোজগার করছে সেটা কাউন্ট হয়। ওখানে অনেকেই রয়েছে, ওই শহরে জীবন ধারণের জন্য 2-3টে চাকরি করতে হচ্ছে, কাজ করতে হচ্ছে, প্রচুর পরিশ্রম করেন উত্তর ভারতের মানুষেরা, যারা শ্রমজীবী মানুষ ওখানে করেন।
কাজ করেন তারা খুব কষ্টসাধ্য জীবনযাপনের মাধ্যমে কিছু সঞ্চয় করে দেশে পাঠানো। এখন বিহার উত্তরপ্রদেশে তো এই পরিস্থিতি তৈরি হয়নি। যদিও বালাসাহেব ঠাকরে কিন্তু একসময় তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, প্রশ্ন করেছিলেন বিশিষ্ট সাংবাদিক রজত শর্মা, তাকে বলেছিল যে এই প্রশ্নের কি সলিউশন কি হতে পারে। তখন তিনি বলেছিলেন একটা কথা, যে ভারতবর্ষে পাঁচজন প্রধানমন্ত্রী এসেছেন যারা উত্তরপ্রদেশ থেকে এসেছেন। জওহরলাল নেহরু এসেছেন লাল বাহাদুর শাস্ত্রী, স্বয়ং ইন্দিরা গান্ধী রায়বেরেলি উত্তরপ্রদেশ থেকে দাঁড়াতেন। তার পরবর্তী অধ্যায়ে ভিপি সিং, তিনিও উত্তরপ্রদেশ থেকে নির্বাচিত হয়েছেন। তো এতজন যদি প্রধানমন্ত্রী হয়, তারপরে সেই রাজ্যের মানুষ কী করে অন্য রাজ্যে এসে কাজ করছে? তা বলছেন, তখন বালাসাহেব বলেছিলেন একটা কথা, যে হ্যাঁ হতে পারে মহারাষ্ট্রে এসে কেউ কাজ করতেই পারে, বা তাদেরকে অ্যাকোমোডেট করার জন্য তাহলে সেন্ট্রাল বাড়তি ফান্ড দিক, সেই ব্যাপারে তো আবার লবডঙ্কা, সেটা তো আবার ওইদিকে বাইফার্কেট হয়ে যাচ্ছে। আধুনিক সময়ে এবারে উদ্ধব ঠাকরে নির্বাচনের সময় বলছিলেন যে মহারাষ্ট্রের থেকে পুঁজি বা কারখানাগুলো শিফট করছে এখন গুজরাটের দিকে। আপনাদেরকে জানিয়েছি কচ্ছ এলাকাতে, এটা একদম রুখা সুখা শুকনো এলাকা, সেখানে একটা পৃথিবীর একটা সবচেয়ে বৃহত্তম, সেখানে সোলার এনার্জি প্যানেল বসিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদন হবে। ইটস আ মেগা প্রজেক্ট। আর মহারাষ্ট্রের ক্ষেত্রে একেবারে পাশাপাশি, আপনারা এটাও জানেন যে মহারাষ্ট্র ভেঙেই গুজরাট তৈরি হয়েছিল। মুম্বাই কার আন্ডারে থাকবে, গুজরাটের দিকে যাবে না মহারাষ্ট্রে থাকবে, এটি স্বতন্ত্র হবে, এই নিয়ে জোরদার লড়াই হয়েছিল। এবং সেই লড়াই থেকেই বলা যেতে পারে বালাসাহেব ঠাকরের রাজনৈতিক উত্তরণ ঘটেছিল। গোটা দেশে তিনি একটা ফেনোমেনা হয়ে উঠেছিলেন। তখন থেকেই অ্যাগ্রেসিভ, হাত চলে, মুখও চলে, তাদের হাতও চলে সমানে। এখন এই হাত চালাচালিতে স্বাভাবিক একটা দেশের শ্রমজীবী মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে, হিন্দিভাষী মানুষের মধ্যে। এই আতঙ্কের এটা একটা যেমন দিক, উত্তর ভারতের এই হিন্দি না হচ্ছে স্থানীয় ভাষা, এটা নিয়ে যেমন একটা দক্ষিণ ভারতে আবার এম.কে. স্ট্যালিন এই বিষয়ে তো একেবারে খড়গহস্ত, দ্বিভাষা নীতি থেকে সরবেই না তারা। মহারাষ্ট্র কম বেশি তাই বলেছে, কিন্তু অন্যান্য দক্ষিণ ভারতের রাজ্যগুলো এখন এটা বলছে, একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট তারা তুলে ধরেছে ল্যাঙ্গুয়েজের প্রশ্নে। বলছে শুধু এই ভাষা, ল্যাঙ্গুয়েজ হিন্দি, কেউ কেউ বলছেন তৃতীয় ল্যাঙ্গুয়েজটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নয় কেন? কম্পিউটার ইটসেলফ ইজ এ ল্যাঙ্গুয়েজ, বলা হয় ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কেন তৃতীয় ল্যাঙ্গুয়েজ হিসাবে পড়ানো হবে না? আমি তো বলবো যে হ্যাঁ, ঠিক কথা। একটা প্রসঙ্গ আমারও মনে পড়ে গেল, চার্লি চ্যাপলিনকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কোন দেশের? বলে আমি বিশ্বের। বলে আপনি তো ব্রিটিশ। বলে বাই বার্থ, জন্মগতভাবে, কিন্তু আমি ব্রিটিশ বাই বার্থ, কিন্তু আমি একজন বিশ্ব নাগরিক। সজোরে সপাটে বলছেন, মানে তখন প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যিখানের সময় গোটা পৃথিবীর ধস, মানবতার পতন, সমস্ত কিছু। তারপর জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার রিলিজিয়ন কি? তিনি একটা জায়গায় বলছেন যে ঈশ্বরের সাথে there is no difference between me and God. God brings miseries to the people and I make them laugh. কি সাংঘাতিক কথা ভাবুন। বলছে আমার সাথে ঈশ্বরের কোনো পার্থক্য নেই, ঈশ্বর মানুষের জন্য দুঃখ আনছেন আর আমি তাদের হাসাচ্ছি। ভাবুন তো। তাকে জিজ্ঞাসা আপনার ভাষা কি? সবাই যেহেতু তিনি বাই বার্থ ব্রিটিশ, ইংরেজি, বলে যে না, সিনেমা, আমি সিনেমার ভাষায় কথা বলি, এমন আমার ক্যামেরা, এমন আমার জেস্চার চলবে, গোটা পৃথিবী জানতে পারবে। তার প্রত্যেকটা কথা অনুমান আজ সত্য। সেই কারণে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ যে মানুষেরা এই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন, তার মধ্যে চ্যাপলিনও পড়েন। তাহলে সিনেমাও একটা ভাষা, সেখানে যেতেই পারে, ভালোই হবে, আরও শিল্প উন্নত হবে। তো এই বিতর্কগুলো চলছে। এই বিতর্ক কিন্তু মহারাষ্ট্রে না, বা বাংলাতে না, বা উত্তরপ্রদেশ বিহারে তো নয়। এই বিতর্ক দক্ষিণ ভারতে হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা আসছে, সত্যিই তাই। ক্লাসিক্যাল ম্যাথমেটিক্সের জায়গা হচ্ছে তামিলনাড়ু, সেখানে বলা হয় ইটস এ প্লেস অফ ক্লাসিক্যাল ম্যাথমেটিক্স। আর কলকাতাকে বলা হতো, হয়তোবা এখনও রয়েছে, পুরো তথ্য নেই বলে বলতে পারছি না, এটাকে বলা হতো স্ট্যাটিস্টিক্সের মূল জায়গা। এখানে অনেক রাজনীতিবিদকেও দেখতাম যে তারা ভাষণ দিচ্ছেন স্ট্রিট কর্নারে, গুটি কয়েক লোক, তবুও বলে যাচ্ছেন বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল ডেটা, কীভাবে রাজ্যের উপর বঞ্চনা হচ্ছে,
এই ব্যাপারে খুব বিখ্যাত ছিলেন সিপিআইএম নেতা রবীন্দ্রের, অনেকেরই স্মরণে রয়েছে। তার কারণ তিনি রাজনীতিতে আগের মতো সক্রিয় না থাকলেও যথেষ্ট সক্রিয়। এই স্ট্রিট কর্নারে প্রচুর স্ট্যাটিস্টিক্যাল ডেটা দিতেন। আসলে কলকাতার এটা ভিত্তিভূমি, তার কারণ হচ্ছে প্রশান্তচন্দ্র মহলানবী সেখানে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট তৈরি করেছিলেন, এটা গোটা বিশ্বে তার নাম আছে। তো এগুলো তো সম্পদ, এগুলো নিয়ে চর্চা আর কবে হবে? এই প্রশ্নটা ওঠা কি অস্বাভাবিক? একেবারেই নয়। ভাষা বিতর্কে তাই অনেকগুলো লেয়ার্স উঠে আসছে, এগুলো আসা দরকারও আছে। 780টা ভাষা, ডায়ালেক্ট, তাকে প্রিজার্ভ আর কবে সুন্দরভাবে তার প্রকরণ কিভাবে হবে? শুরুতে আমি ওই জন্য পাপুয়া নিউগিনির উদাহরণ দিয়েছিলাম, বা নিউজিল্যান্ডের উদাহরণ দিচ্ছি। এইসব দেশগুলো তো পেরেছে, হাঙ্গেরি রোমানিয়াও পেরেছে। তা এত বড় দেশ 75 বছর স্বাধীনতা অতিক্রম করলো, আজ ভাষা বিতর্কে এই জায়গায় গিয়ে দাঁড়াবে? সত্যিই তো মহারাষ্ট্রিয়ানরা যদি মনে করে ভাই মুম্বাই শহরে আমার কোনো অবদান নেই, মারাঠি ভাষা নিয়ে বলতে গিয়ে এদেরই একজনের কথা শুনছিলাম, একজন ফাট করে বলে ফেললেন হিন্দি বলতে গিয়ে, বলে ও মুঘলকা ভাষায়। অর্থাৎ এগুলো ক্যান্টনমেন্টে তৈরি হয়েছিল, এটাও ঠিক কথা। ভাষাবিদরা বলেন হিন্দি এবং উর্দু এটা অনেকটাই হচ্ছে ক্যান্টনমেন্ট বেসড ভাষা, মানে সেনাবাহিনীকে একত্রিত রাখার জন্যে তার একটা ফরমেশনস তৈরি করেছিলেন। যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু আইএনএতে তিনি হিন্দুস্তানি ভাষায় তিনি বলেছিলেন, এই যে আমরা বলি না কদম কদম বাড়ায় যা, খুশিতে গীত গাইয়ে যা, এটা যে কোনো মানুষ বুঝতে পারবে। তিনি যেমন হচ্ছে বাংলাটায় জোর দিয়েছিলেন, কিন্তু তার বলেছিলেন যে এমন কিছুভাবে করতে হবে যেটা হিন্দুস্তানি ভাষা হয়ে উঠবে। অর্থাৎ কোথাও এটাকে রেজিমেন্টকে তো রাখতে হবে। অর্থাৎ সুভাষচন্দ্র বসুর মাথায় তো ওই প্ল্যানটা ছিল। তো হিন্দি আর উর্দু বলতে গিয়ে একজন ফস করে এই জায়গায় গিয়ে মন্তব্যটা করে বসলেন। এই রকমই কিন্তু পরিস্থিতি এখন মুম্বাই, কোথাও কোথাও ওটা ক্রমশ এবার পুনার থেকে গড়াচ্ছে, সোলাপুর, নাসিক, নাগপুর, বিভিন্ন জায়গায় কিন্তু গিয়ে গড়াচ্ছে। আস্তে আস্তে কিন্তু এটাকে নিয়ে যথেষ্ট বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে গোটা ভারতবর্ষে, এবং এগুলো আরও বেশি বাড়ছে। তার একটা কারণ শুধু ভাষা নয়, এই ক্ষেত্রে অবশ্যই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবোটিক্সের যুগে প্রযুক্তির যে পরিবর্তন, অনেক জায়গায় চাকরি হারাচ্ছেন বহু মানুষ, তারা কর্মচ্যুত হচ্ছেন, এবং বেশি বয়সে গিয়ে কর্মচ্যুত হলে নতুনভাবে রিস্কিলিং করে তাদের পরিবার পরিচালনা করা খুব কঠিন। অগত্যা হচ্ছে স্বল্প পুঁজির ব্যবসা বলতে ফুটপাত বা অন্য কিছু, সেখানে দখল হয়ে গেছে রীতিমতো। একেই মুম্বাই কর্পোরেশনের একটা দাপট রয়েছে, অন্যদিকে সেখানে তারা জায়গা করতে পারছেন না রাজনৈতিকভাবে। এবং যেমন এটা সত্য, ঠিক তেমনিভাবে ফুটপাতের দখল নিতে গেলেও তো একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড বা একটা ব্যাকিং লাগে, যেটা বাংলাতেও সত্য, ওটা মহারাষ্ট্রেও তাই একই পরিস্থিতি। এরকম একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় এরকম চটচাপাটি মারা শুরু হয়েছে। আর বাংলার কথা কি বলবো, আপনারা তো জানেনই যে বাংলা ভাষী শুনলেই কোথাও একটা জায়গায় নিষ্কাশন করা হচ্ছে। তাই আমি এই তথ্যটা শুরুতে বললাম, এটা নিয়ে বারবার ভিডিও করব, বাংলাটা নিয়ে নিঃসন্দেহে আপনাদের কাছে এটা তুলে ধরবো। কিন্তু একটা তো জিনিস মানতে হবে, যেখানে 43.76% সেখান থেকে কমে, মানে সেখানের পরে হচ্ছে বাংলা, শুধু পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আন্দামান, আসামের লোয়ার আসাম এবং ঝাড়খণ্ডের একটা বড় অংশে এই নিয়ে হচ্ছে বঙ্গভাষী এলাকা, যেখানে বাংলায় কথাবার্তার রেওয়াজ আছে। তো সেটা স্বাভাবিকভাবে মানে একটা 2 নম্বর জায়গায় রয়েছে। অনেকে তো এটাও বলেন যে বাংলাটা ভাগ হয়েছিল কি এই কারণে যে হিন্দি যাতে 1 নম্বরে থাকে। এইসব অবশ্য অনেক রকম বিতর্কের জায়গা রয়েছে, অনেক সত্যকে জানাবার বিষয় রয়েছে। তাই একের পর এক ভিডিও আমরা করতেই থাকবো। আজকের ভিডিও এই পর্যন্তই থাকি, কি বলুন? কেননা এই বিষয়টার আপডেট আপনাদের কাছে দিলাম, এবং বেশ কিছু তথ্য যেগুলো আপনাদের মনে হয় যে এই ধরনের তথ্য দিয়ে আরও বেশি ভালো কিছু এপিসোড করা দরকার, অবশ্যই জানাবেন। আর একটা কথা, এই যখন এক কিছু দিলাম, খাটতে তো হচ্ছে কিছু হলেও, তো একটু সাবস্ক্রাইব করে দেবেন। এই তো সামান্য একটু আঙুলের কাজ, এটা একটু করবেন, দয়া করে করবেন, ভালোবেসে করবেন, তাতে একটু আরও জোশ বাড়ে। তো স্বাভাবিক আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন।